ও 2028-এ সারা বাংলাদেশ কাঁপাবে হ্যাঁ ইনশাআল্লাহ। তো এক একটা গরু আমার মনে হইতেছে যে এগুলা গরু আর 2 বছর পালার গরু। আপনার 2 পকেট ভর্তি টাকা, আপনার ব্যাগ ভর্তি টাকা, এই সাইজের গরু মিলাইতে পারবেন না। এই পাশে গরু আর এই পাশে হচ্ছে পেঁপে গাছ। এই দেখেন একটু পাক ধরছে ভাই, আমার ছোট ভাইকে আমি এগুলো পাকা পেঁপে অসাধারণ খাওয়াতে হবে। পারবো না, এটা হইতে পারে না। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। ভারতের একটা ছবি দেখেছিলাম, অভিনেতার নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই, অভিনেতাদের নাম তেমন একটা জানি না, তবে ওই ডায়লগটা আমার মেমোরিতে লেগে আছে। শেখার শেষ নেই, মায়ের খাওয়ারও কোনো বয়স নেই। এই কৃষি সেক্টরে এসে আমি অনেক কিছু শেখার চেষ্টা করছি এবং পদে পদে মার খাচ্ছি। মার খেতে খেতে যতটুকু শেখার কথা আসলে ততটুকু আমি শিখতে পারিনি, এখনও শেখার চেষ্টাই করছি। আজকে আমার এক প্রিয় ছোট ভাই এই সেক্টরে, যাকে আমি সবচাইতে বেশি পছন্দ করি এবং আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পরেও সে ভিডিও তেমন একটা বানাতে পারে না, কিন্তু তার অভিজ্ঞতা ছোট ছোট ভিডিওতে শেয়ার করে। আমি নিজে দেখি অনেক সময়, সেভাবেই আমার গরুকে পরিচর্যা করার চেষ্টা করি। কারণ ওই যে বললাম, শেখার কোনো বয়স নেই। আজ সে ঘুরতে ঘুরতে চলে আসছে মানিক ভাইয়ের চিত্রপুরী অ্যাগ্রোতে। এই যে সেই আমার ছোট ভাই, আসসালামু আলাইকুম। ব্রাদার্স অ্যাগ্রোর অনেকেই চেনেন আমাদের ছোট ভাই রাসেল ভাই। তারপরে হঠাৎ করে আজকে বড় ভাইয়ের খামারে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে আগে জানতে চাই আপনার খামারের গরুগুলো কেমন আছে? আলহামদুলিল্লাহ আমাদের খামারের গরুগুলো এখন আমি কিন্তু অত্যন্ত আনন্দিত আজকে। আমার কথাবার্তা চেহারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতটা খুশি হয়েছি। কারণ এই সেক্টরে এসে প্রতিনিয়ত শেখার চেষ্টা তো করছি, গোড়া আন্ডা তো কিছুই শিখতে পারলাম না, তবে মার খাচ্ছি প্রচুর, মানুষের কথার মার। আসলে আমার আজকে বলার কিছুই নাই, কারণ এইখানে হচ্ছে যিনি খামারিদের গুরু, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আনাচে কানাচে প্রত্যেক জায়গায় যার যার অভিজ্ঞতা আছে এবং খামারিদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং নিজের কাছ থেকে শিক্ষা নিয়ে তো আজকে হচ্ছে চলে আসলাম কৃষি চিত্রপুরী অ্যাগ্রোতে। তো এইখানে হচ্ছে আসার পরে নিজেকে অনেক ছোট খামারি মনে হচ্ছে, প্লাস নিজেকে ওই রকমভাবে খামারি মনে করতে পারতেছি না। কারণ মানে একটা মানুষ এত ব্যস্ত থাকার পরেও এত সুন্দরভাবে, এত সূক্ষ্মভাবে খামারের গরুগুলো মানে যেভাবে করতেছে, আলহামদুলিল্লাহ। আসার পরে বা খামারে প্রবেশ করার আগে এখানে দেখলাম যে এটা শুধু খামার বললে ভুল হবে, এইটাকে একটা বাগান বাড়ি বলা চলে। যেমন এই যে এখানে যে ঘাসগুলো আছে, এইটা হচ্ছে মাধবীলতা ঘাস। তারপরে হচ্ছে যে মানে সুন্দরভাবে টবের মধ্যে করে যে ধরনের ফুল গাছ সাজিয়ে রাখছে। এপাশে হচ্ছে মানে ওই যে ফার্মের ভিতরে প্রবেশ করার আগে ফুলের গাছগুলো আছে। এপাশে হচ্ছে মানে ঘাস খড় রাখার যে ঘর, ওপাশে হচ্ছে কোয়ারেন্টাইন শেড, এপাশে হচ্ছে অফিস। আসলে আমরা এতদিন ধরে খামার করতেছি, তো এইরকম কিন্তু সূক্ষ্ম পরিকল্পনা করে বা এত সুন্দর করে কিন্তু আমরাও সাজাইতে পারি না। এই যে দেখতেছেন এখানে হচ্ছে ডিসপ্লে করার জায়গা। আসলে মানে মানে কতটুকু সুন্দর পরিকল্পনা থাকলে মানে আপনি এই এই যে কাজগুলো করছেন বা এগুলো আপনি কোথা থেকে শিখছেন? আমরাও তো এগুলো কিন্তু এরকম ভাবে করতে পারি না। আপনাদের কাছ থেকে শিখি, আপনার কাছ থেকে একটু চুরি করি, আরেক জায়গা থেকে একটু চুরি করি, টোটাল নিয়ে মাথার মধ্যে নিয়ে নিজে নিজে একটু সাজানোর চেষ্টা করি। এখন কথা বলা বাদ দিয়ে আগে আপনাদের গরুগুলা দেখেন, আগে গরুগুলা কিন্তু গরু দেখেন। দেখাইতে তো ভয় করতেছে, কেন? কারণ আমি তো অতটা চিনি না, আর আপনি তো ভালো চেনেন। যাই হোক দর্শক, আপনারা আজকে চিত্রপুরীর গরু দেখে অবাক হয়ে যাবেন, কারণ মানিক ভাই এত সুন্দর গরু, এত সাইজের গরু কিভাবে কালেকশন করছে, আসলে এই বিষয়গুলো আমার মাথায় আসে না। তো আগে আপনাদেরকে আগে গরুগুলা দেখাই, চলেন। এইটা হচ্ছে মানিক ভাইয়ের গরুর খামার। তো খামারে আসার পরে মানে এক একটা গরুর কি সাইজ, এইটা হচ্ছে ক্যামেরাতে ওই রকম এটা হচ্ছে হয়তো আমাদের নবাব, বোঝা যাবে না। ওর নাম কি রাখছেন? নবাব। নবাব এটার বয়স কি? সম্ভবত 2 দাঁত। আলহামদুলিল্লাহ। আপনার দানাদার খাবার কি কি দিচ্ছেন? দানাদার খাবার তো দেশীয় যে খাবার, দইয়ের ভুসি, ভুট্টা, আমরা যেভাবে তৈরি করি। হ্যাঁ, ওইটাই আপনি যেভাবে বানান, আপনার ওই ভিডিওগুলো দেখি এবং আমি ওই রকম করেই বানাই। আলহামদুলিল্লাহ। ও কিন্তু আরো বিশাল হাতির মতো হবে। 6 দাঁত 8 দাঁত না হলে গরুর
পূর্ণতা চলে আসে না। আমরা তো মানে 2 দাঁত হওয়ার পরে গরু বিক্রি করার জন্য পাগল হয়ে যাই। এক একটা গরুর সাইজ, মানে আমি কিন্তু আপনি জানেন আমি কিন্তু ষাঁড় গরুর প্রতি অন্যরকম মানে একটু দুর্বল। ধরেন এক একটা গরুর সাইজ, মাথা, কোয়ালিটি, তারপরে হচ্ছে কুজের শেপ, তারপরে হাইট, তো এক একটা গরু আমার মনে হইতেছে যে এগুলা গরু আর 2 বছর পালার গরু, তাহলে আর অনেক বিশাল হবে। আর এটা হচ্ছে লাল বাহাদুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটার কালার তো একদম মানে মরিচের মতো, অসাধারণ। এগুলো তো কুরবানির জন্য রেডি করতেছেন। দেখা যাক যদি 2027 সালের এগুলো গরু ভাই থাকবে না, এগুলা গরু হচ্ছে আপনার কিছুদিনের মধ্যে দেখবেন তো ঢাকার বড় বড় খামারিরা, চিটাগাং খামারিরা বলবে মানিক ভাই আমারে দিয়ে দেন 5টা, আমারে দিয়ে দেন 2টা। কারণ গরুগুলো হচ্ছে আসলে মানে একটা গরুর কালার কোনো ফ্যাক্ট না, যদি ওইটা জাত মান কোয়ালিটি ভালো হয়। এই যে একটা ফ্রেম কিনে নিয়ে আসছি, আসলে আমার থেকে এটা কেমন হবে জানি না। আপনি দেখবেন তো ভাই অনেকে কিন্তু 2 মাস 3 মাস পালন করার পরে গরু বিক্রি করে দেয়। এদের গরু পালা কিভাবে করে আমার বুঝে আসে না, যে একটা গরু আপনি যখন বাইরে থেকে নিয়ে আসবেন এইটা পরিবর্তন হইতে বা এটার খাবার দাবার ম্যানেজমেন্ট বা এটাকে পরজীবী দমন করতে কিন্তু 1 মাস সময় লাগে। সেক্ষেত্রে আপনি 2 মাসে একটা গরু কি রেডি করবেন? এইটা হচ্ছে উল্টা পাল্টা খাবার এবং ব্রয়লারের ফিড ছাড়া এটা কখনোই সম্ভব না। আমরা তো সেটা পারবো না ভাই। আমরা যারা সচেতন খামারিরা আছি তারা কখনো চাইবে না যে দ্রুতই মোটা তাজাকরণ এনিহাউ, অর্থাৎ যে কোনো মূল্যে যে কোনো মেডিসিন খাইয়ে মোটা করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। যে কারণে সময়টা একটু বেশি লাগে, খরচাটাও বেশি হয় এবং বিক্রির সময় সঠিক দাম পেতে কিন্তু আমাদের কষ্ট হয়। যেমন একটা গরু যদি 1 বছর পার হয়ে যায় এবং সবাই জানে যে লং টাইম গরু লালন পালন করলে কিন্তু প্রফিট হয় না, তবে গরু হয় ভালো। হ্যাঁ, গরু এই যেমন অবশ্যই গরু আমি ভালো কিন্তু হয়। এই যে এখানে গরু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোরবানির সময় গিয়ে যে হয়তো হাট থেকে কিনলাম, আইনি 20,000 টাকা লাভ হলে বিক্রি করে দিলাম, আমি কিন্তু তা করি না ভাই। দেখছেন এই যে খামারের যে একটা পরিবেশ নিট অ্যান্ড ক্লিন, তো দেখেন এই পাত্রর মধ্যে কিন্তু গরু নাই, তারপরেও কিন্তু এই পাত্রর মধ্যে দেখছেন কোনো প্রকার ফাঙ্গাস বা কোনো প্রকার ময়লা নাই। আমি অনেক খামার ভিজিট করি এবং অনেক জায়গায় যাই, তো যাওয়ার পরে দেখি যে হচ্ছে তলার ভিতরে মানে 1 ইঞ্চি করে শ্যাওলা পড়ছে, ওর মধ্যে খাবার দিতেছে। আর আমরা যে গরুগুলো নাকফোড়া করি, অনেকে আমাদেরকে রাগারাগি করেন বা অনেকে উল্টাপাল্টা কথা বলেন যে ভাই গরুকে ব্যথা দেন কেন, তারপরে গরুকে হচ্ছে আপনারা এটা করা ঠিক না, বা এই যে দেখেন এত বড় একটা গরু, এইটাকে যদি আপনি মুখোশ দেন বা এইটার যদি আপনি গলার মধ্যে রশি দেন, এখানে দাগ হয়ে যাবে, এখানে গা হয়ে যাবে, তখন আপনি কি করবেন? আর এত বড় গরু এই রশি ছাড়া কিন্তু কখনোই কন্ট্রোল করা যাবে না। তো আপনি এত কিছু সুন্দরভাবে পরিচালনা করতেছেন, প্লাস নাক ফোড়া করা থেকে শুরু করে তারপরে এই যে আপনি যে খামারের ঢালু দিছেন বা এত সুন্দর করে শেড তৈরি করছেন, আসলে যারা নতুন শেড করবেন বা যারা গরু পালন করা শিখবেন, আসলে আপনাকে খামারির কাছ থেকে শিখতে হবে। এখন মানিক ভাই কিন্তু ইউটিউবার না, আমার মনে হইতেছে সে একজন আদর্শ খামারি, কারণ তার মধ্যে খামারের যে একটা আগ্রহ বা এত সুন্দরভাবে সবকিছু পরিচালনা করতেছে, এইটা কিন্তু একজন খামারি ছাড়া বা প্রাণীর প্রতি ভালোবাসা ছাড়া এটা ফুটিয়ে তোলা কখনোই সম্ভব না। এইখানে খাবার দাবার কি কি দেওয়া হয়েছে? ওই যে ঘাস, এখানে 75% এর মতো ঘাস আছে আর 25% খড় আছে। দেখছেন মানিক ভাই হচ্ছে অত্যন্ত চালাক লোক, আমাদেরকে শুধু ঘাস খাওয়ানোর জন্য বলে, উনি হচ্ছে ঘাসের সাথে খড় মিক্সার করে। আসলে মোটা তাজাকরণ ষাঁড় গরুর জন্য যদি আপনি 100% ঘাস দেন, তাহলে এটা কিন্তু ওর শরীরের কন্ডিশন নষ্ট হয়ে যাবে। আর খেরটা হচ্ছে হজম শক্তির জন্য অত্যন্ত ভালো কাজ করে এবং শরীরে এনার্জি ধরে রাখে। আর দেখছেন উনি যেভাবে করে ঘাস চপার মেশিন দিয়ে চপিং করছে, আমার নিজেরই কিন্তু খাইতে ইচ্ছা করতেছে। দেখেন এক একটা খাবার পাত্র কত পরিষ্কার পরিচ্ছন্ন করে যেভাবে ঘাস দিছে, আসলে এটা হচ্ছে মানে দেখার মতো অসাধারণ। তো এইখানে যে গরুগুলা দেখতেছি, এই গরুগুলো মনে হয় কিছুদিন আগে টাঙ্গাইল গোপালপুর থেকে নেওয়া হয়েছে সম্ভবত। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ। তো আমার সব থেকে পছন্দের গরু হচ্ছে এই দুইটা, এই দুইটা গরু এবং ওইটা এই 3টে পছন্দ করছি, কিন্তু এই দুইটা ছাড়া দেবে না, টোটালি 5টাই নিয়ে এই দুইটা গরু আমার নসিহত, আপনি 2028 পর্যন্ত পালবেন এই 3টা গরু। দোয়া করবেন যেন গরু সুস্থ থাকে, বেঁচে থাকে।
কারণ এগুলো হচ্ছে খামারের সৌন্দর্য। না ইতিমধ্যে বেশ কয়েকজন আমাকে বলছে, বড় বড় খামারিরা বলছে, এখন দেশের শীর্ষ পর্যায়ে কজন ভাই, খামারি বলছে যে ভাই ধরেন আপনি হাটে গেলেন, আপনার 2 পকেট ভর্তি টাকা, আপনার ব্যাগ ভর্তি টাকা, এই সাইজের গরু মিলাইতে পারবেন না ভাই। টাকা হইলে সবসময় গরু পাওয়া যায় না। আপনার এইরকম সাইজের 6 মাসের একটা বাছুর আমি একটা দাম কইছিলাম, এইরকম কোয়ালিটি, উনি আমার কাছে দাম চাইছে 3.5 লক্ষ টাকা। এর 4 ভাগের 1 ভাগ ওজন, তাহলে হিসাব করেন 6 মাসের একটা বাছুর। আচ্ছা ওই পাশটায় একটা আছে, নাম রেখেছে ডন। এবার চলেন ডনটা দেখাই, এই পাঁচটার একটা। ঠিক আছে চলেন, এইটা হচ্ছে আপনাদের খামারের ডন মনে ডন, হয়। এটা ডন 28 2028 সাল পর্যন্ত। ওর চেহারা তো ডনের মতো, হ্যাঁ? বুঝতে পারছেন? ওর চেহারা মানে ওর নামের সাথে ওর চেহারার সাথে মিল আছে। হ্যাঁ, যে ওই যে একটা ছবির মধ্যে বা একটা নাটকের মধ্যে যে ভিলেন থাকে না, হ্যাঁ। ও হচ্ছে আপনার খামারের ভিলেন, এই জন্য ওর নাম রাখছেন ডন। হ্যাঁ ডন। এবং ওকে কিন্তু আলাদা একটা রুমে ছেড়ে দিয়েছি, কেবিন বানায়। ওর বয়স কি যাচ্ছে? না কোনোটাই দাঁতে নাই ভাই। ও 2028-এ সারা বাংলাদেশ কাঁপাবে। হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন। এইটা নাম রেখেছি ব্ল্যাক ডায়মন্ড। আসলে দেখছেন মানিক ভাই, আমি যে একটু আগে বললাম যে সে কিন্তু অত্যন্ত চালাক লোক। কারণ দেখেন এই যে গরু কিন্তু মানে সামনের ফুট লেভেল থেকে খাবার খাবে, উনি কিন্তু চারির ডাইনিং টেবিল মতো হাইট রাখে নাই। দেখছেন আসলে মানে আপনার এত সুন্দর পরিকল্পনা, তো এটা হচ্ছে অসাধারণ। না একটা আলহামদুলিল্লাহ। একটা জিনিস ভাইয়া, গরু তো আসলে মাঠে যে খায় তখন 4-6 ইঞ্চি উপর থেকেই তো ঘাসগুলো কামড়ে কামড়ে খায়। রাইট। আর আমরা কি করি, অনেকে ঠিক এতটুকু উঁচু করে এখান থেকে খায়, তাতে খাবার খেতে কষ্ট হয়। তো এইখানে দেখেন আমি কিন্তু মাত্র 8 ইঞ্চিও না, মানে 7 ইঞ্চি উচ্চতা রেখেছিলাম, কিন্তু অনেক সময় কিছু কিছু গরু দুষ্টামি করে পা দেয়, পা দেয়। যে কারণে এইটা দিয়েছি। এবার দেখেন আমার যুবরাজ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই গরুটা আমাকে দিয়ে দেন, আমি পালি কেন, আমি 2 বছর পালি, দেখি কেমন হয়। আচ্ছা ঠিক আছে, এটা ভাইয়ের খামার না, এটা এখান থেকে কষ্ট করে নিতে হবে কেন? এই ভাই যে- পালুক, এই হলো, মাঝে মধ্যে এসে দেখে একটু বলবেন। এগুলা হচ্ছে মানিক ভাইয়ের খামারের ভবিষ্যৎ। তো উনার কয়েকদিন আগে একটা ভিডিও দেখে আমার অনেক কষ্ট লাগছে যে গরুগুলো বিক্রি করে দিবে। তখন আমি ভাবছি যে না, একটা বকনা রেডি করে ওইটাকে কনসেপ্ট করানোর পরে যখন ওইটা বাচ্চা দিবে, এই সময় যদি বিক্রি করে দেয়, আসলে এটা হচ্ছে ভিতর থেকে কিন্তু একটা কষ্ট লাগার বিষয়। না আসলে বিক্রি করতে চাইছিলাম কি ভাইয়া, ওই সমস্যা একটাই, যেটা খামারিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শ্রমিক সমস্যা। অর্থাৎ যারা কাজ করে রাখাল, এরা এই আছে এই নাই, আবার অনেকে বোঝে অনেকে বোঝে না, যারা বোঝে তারা স্থির থাকে না, স্থির থাকে না। এটা কিন্তু বাস্তব। যারা একটু ভালো কাজ করে তারা দৌড়দৌড়ি বেশি করে। মাশাআল্লাহ। তো এইখানে দেখতেছি হয়তো টপ লেডি অথবা গ্রিন লেডি জাতের পেঁপে, একদম গোড়া থেকে শেষ পর্যন্ত। মানিক ভাই, এই গাছে কত কেজি পেঁপে হতে পারে? 100 কেজি? ওইভাবে তো মাফি দেখে 100 কেজি তো হবেই, মোটামুটি, কারণ এক একটার ওজন প্রায় 4 থেকে 5 কেজি করে হবে। তো উপরের গুলা যদি একটু ছোট। পর্যাপ্ত আছে, অনেকগুলো খেয়েছি ভাই, প্রায় আলহামদুলিল্লাহ। দেখেন 10-15টা এই যে এইখান থেকে মনে হয় ধরছিল। হ্যাঁ, হ্যাঁ 10-15টা অলরেডি ভক্ষণ করছি। এই পাশে গরু, কাঁচা কাঁচা পেঁপে দিয়ে দেবো না ছোট ভাইয়ের জন্য। এই পাশে গরু আর এই পাশে হচ্ছে পেঁপে গাছ। আসলে এইটাই হচ্ছে মানে প্রশান্তির একটা জায়গা। তো এটা হচ্ছে মানিক ভাই সবজির বাগান আর কি। এইখান থেকে দেখি মানিক ভাই শশা ছিঁড়ে মানে কসকস করে খায়, পেঁপে ছিঁড়ে কসকস করে খায়। আসলে আচ্ছা ভাই আপনি আপনার জন্য বড়, আমার বাগানের সবচেয়ে বড় দুটো আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন এক একটা গাছে আলহামদুলিল্লাহ অনেক পেঁপে ধরছে। তো এইটা ভাই কি জাতের পেঁপে? এটা না ভাই, ভাই 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 ছিলেন না, ছিলেন না। আরে আমার ভাই আছে দেব না, এটা পাকলে মনে করেন খাওয়ান যাইতো। আলহামদুলিল্লাহ। আরে পেঁপে এমনই সবজি, কাঁচা পাকা দুটোই মজা, দুইটাই মজা আমার খুব ভাই। প্রিয়। এটা ছানা ভর্তা চলে, আবার তরকারির মানে মধ্যে সব তরকারির সাথেই যায়। হ্যাঁ, খুবই ভালো লাগে। আরেকটা দিন, না 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 না, আরেকটা দিন। আর ছিলেন না, আর ছিলেন না ভাই। ভাই এই কাইন্ডলি ধরেন একটা 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 লাল লাল ভাই, কাইন্ডলি কাইন্ডলি এই- ভাই আর ছিলেন না। আদা পাকা আদা কাঁচা, এটা এটা কসকস করে কেটে খাবে। এই দেখেন একটু পাক ধরছে ভাই, আমার ছোট ভাইকে আমি পাকা পেঁপে অসাধারণ খাওয়াতে হবে। পারবো না, এটা হইতে পারে না। এখানে আরো ওইদিকে মানে প্রত্যেকটা তবে গাছে এটা কিন্তু এই যে কসকস করে খাবেন, এটা একটু মিষ্টি মিষ্টি, এটা কিন্তু ইনশাআল্লাহ। আলাদা মজা লাগে। তো এইটা হচ্ছে কি জাতের পেঁপে? এটা সম্ভবত Top lady নাকি green lady? গ্রিন লেডি, এটা টপ লেডি। এটা টপ লেডি। মাশাআল্লাহ অসাধারণ। তো দেখেন
উনি কিন্তু অনেক বিষয়ে এক্সপিরিয়েন্স। তো পেঁপে কোন জাতের পেঁপে ভালো ধরে, ওই যে ওই পাশটা কিন্তু আরো বড় বড় হয়েছে। গতবার ভালো আসছিল, এবার তো এখান থেকে বিস্কুটে লাগানো, যে কারণে এবার অতটা বেশি আসে নাই। এরপর কিছু কিছু পেঁপে গাছে বেশ ভালো। এটা হচ্ছে সবজির মাচা। তো এখান থেকে কিন্তু উনি মাঝে মধ্যে মানে শশা ছিঁড়ে, মানে শশা ছিঁড়ে হচ্ছে কসকস করে খায়, তারপরে সবজি নিয়ে সালাদ বানায়, তারপরে হচ্ছে দেখেন অনেক স্ট্রং করে মাচা দিছে। আর এইটা হচ্ছে মানে ফার্মের যাবতীয় যতগুলো বর্জ্য আসে এখানে কিন্তু ওনারা জমা করে রাখে এবং এখান থেকে একটা সময় আবার মেশিন দিয়ে অন্য কোথাও ফেলে দেন। এগুলা মেন্টালিটি সেট করে নেবেন যারা নতুন খামার করবেন। এটা হচ্ছে মানিক ভাই শখের ঘোড়া, ওনার ছেলের জন্য নিছে। ওই যে ওইটা হচ্ছে ছাগলের বা গারলের থাকার ঘর। দেখেন ওইটা কিন্তু আধুনিক শেডের মধ্যে হয়েছে। অনেকে আমরা কি করি, ছাগলগুলো বা গারলগুলো হচ্ছে মাটিতে ফেলাই। মাটিতে কিন্তু ছাগল রাখা খুবই সেন্সিটিভ বিষয়, এই কারণে উনি কিন্তু মানে মাচা করে দিছে। তো ভাইয়া খাবার তো দেখলেন, এখন কেমন লাগলো বলেন? এখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে নিঃসংক্ষেপে আমাকে এটা বললে আমি উপকৃত হব। তো আমার একটা বিষয় আমার মাথার মধ্যে ঘুরতেছে, সেটা হলো আপনাকে আলহামদুলিল্লাহ গত কয়েক বছর ধরে চিনি, আপনিও আমার খামার পরিদর্শন করছেন, প্লাস হচ্ছে আপনি কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে যান। তো একটা কথা নাই বললেই নয়, যাই হোক বিষয়টা বলেই ফেলি। তো এদেশে কিন্তু অনেক ইউটিউবার আছে যাদের ভিডিও অনেক মানুষ দেখে। তো আজও পর্যন্ত আমি দেখলাম না মানে কোনো ইউটিউবারের খামার তো দূরের কথা, তারা একটা গরু পর্যন্ত পালে না। আসলে মানে গরুর প্রতি ভিতর থেকে ভালোবাসা না থাকলে বা খামারের প্রতি যদি উৎসাহ না থাকে, এই রকম ম্যানেজমেন্ট করা কখনোই সম্ভব না। আপনার কাছে যতই টাকা থাকুক, আপনার ভিতরে যদি একটা পশুর প্রতি বা একটা প্রাণীর প্রতি ভালোবাসা না থাকে, আপনি কখনোই এই সেক্টরে আসতে পারবেন না। আর এই সেক্টরে যদি আপনি সময় না দেন, যদি আপনি শ্রম না দেন, যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারেন, তাহলে এখান থেকে প্রফিট করতে পারবেন না। আসলে উনি কিন্তু ধরতে গেলে নতুন খামারি। তো গত 2 থেকে 3 বছর ধরে উনি যে অভিজ্ঞতা অর্জন করছে বা বিভিন্ন খামারে গিয়ে বা হচ্ছে বিভিন্ন জনকে উৎসাহ দিছে, তো আজ নিজে কিন্তু আইসা আমি দেখলাম যে না, উনি আলহামদুলিল্লাহ যেভাবে ম্যানেজমেন্ট করতেছে, যেভাবে অন্যকে উৎসাহী করে, আসলে নিজেও কিন্তু অনুপ্রাণিত হয়ে এ পর্যন্ত আসছে। তো ধন্যবাদ মানিক ভাই। আজকে থেকে আপনাকে ইউটিউবার বাদ দিয়ে আপনাকে মানে খামারি বলা চলে। আমার দৃষ্টান্ত থেকে আলহামদুলিল্লাহ আপনি একজন সফল খামারি। অবশেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা নতুন খামার করবেন তারা অবশ্যই ব্রাদার্স এগ্রো নয়, বিসমিল্লাহ এগ্রো নয়, তবে আপনারা অবশ্যই চিত্রপুরী এগ্রোতে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। এর সাথে আমার ভালোবাসার প্রিয় ভাই রয় মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি সুন্দর খামার তৈরি করার জন্য। আর উনিও কিন্তু যে মানবতার কাজ করে, এইটা হচ্ছে বিরাট একটা দিক। তো এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন মানিক ভাইয়ের জন্য। অনেক ভালো লাগলো আমার প্রিয় ভাই। রাসেল সম্পর্কে একটি কথা না বললেই নয়, সে আমাকে যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে, শ্রদ্ধা বোধ থেকেই আমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে। কিন্তু গরু পালন ক্ষেত্রে ওর অভিজ্ঞতার থেকে তার ঝুলিতে যে অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যালি আমার কিন্তু কানা করিও নেই। কারণ নিজে হাতে সে ইনজেকশন পুশ করতে পারে, আমি কিন্তু পারি না। তো আসলে আমরা যারা খামার করব, খামার করার আগে অবশ্যই রাসেলের মতো আগে ট্রেনিং নিয়ে একেবারে প্র্যাকটিক্যালি জ্ঞান নিয়ে তারপরে করব। দেখা দেখি মানিক ভাই করেছে, চমৎকার সেট ইনভেস্ট করলেন, এরকম একটা সেট করলেন, এটা কিন্তু আমি পরামর্শ দেই না। ধন্যবাদ আজকের এই বিশেষ ভিডিও চিত্র দেখার জন্য। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।